বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ মহোদয়কে। আমরা শুরু করেছি অনেক দেরিতে, স্মারক বক্তা প্রায় 25 মিনিট নিয়ে নিয়েছেন, আমার জন্য আর কোনো বরাদ্দ নেই। তারপর আমি খুব সংক্ষিপ্ত, কারণ আমাদের কালচারাল যে অনুষ্ঠানটা রয়েছে সেটি আমাদের 12:30টার মধ্যে অবশ্যই শেষ করতে হবে। এই জন্য আমরা খুব সংক্ষিপ্ত আমি আমার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছি, তবে একটু নিম্ন আঙ্গিকে করব, খুব অল্প সময়। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর রেজানা চৌধুরী বন্যা, এবং তিনি সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এই জন্য আমরা সবাই তাকে করতালি দিয়ে সংবর্ধনা দিতে পারি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিয়ে গেলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, এবং আমাদেরও এখানে ওর সভাপতি হিসেবে রয়েছেন আমাদের এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আমাদের অভিভাবক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, এবং আপনারা যারা শুনছেন সামনেও উপবিষ্ট হয়েছেন সকলকে আমি সালাম জানাচ্ছি। প্রথমেই আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য এবং ৭১-এ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি এখানে একটু ভিন্নভাবে দু একটি জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেহেতু এখানে আমাদের খুব প্রিয় শিল্পী উপস্থিত রয়েছেন এবং তার যে বিশ্লেষণ, রবীন্দ্রনাথের গানের যে বিশ্লেষণ, রবীন্দ্রনাথের সাহিত্যের যে বিশ্লেষণ ভারতীয় টিভিতে ছোটবেলায় প্রায় মনে হয় 10 বছর 12 বছর আগে দেখেছি। সেখানে শ্রীকান্তও থাকতেন, আমাদের রেজানা চৌধুরী বন্যা থাকতেন। তার যে ব্যাখ্যা আমার কাছে মনে হতো তিনি বাংলাদেশি হয়েও রবীন্দ্রনাথকে যেভাবে বিশ্লেষণ করতেন শ্রীকান্ত সেইভাবে পারতেন না, এটা আমি দেখেছি। এবং আমরা অনেক কিছু শিখেছি এবং রবীন্দ্রনাথকে উপলব্ধি করার চেষ্টা করেছি তার সেই অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানটি আমরা মিস করতাম না, এখন অবশ্য টেলিভিশন দেখা হয় না। তো কয়েকটা জিনিস উল্লেখ করে আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি। একটু গান গাওয়ার চেষ্টা করি 1-2 লাইন করে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে নেচে। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে নেচে। সকল পরাণ দিক না নাড়া, বাইরে দাঁড়া বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। কত বড় কথা! নিজের থেকে বের হয়ে এসে সমগ্র মানুষ, সমগ্র পৃথিবীর যত মানুষ সবার সাথে একাত্মতা হওয়া, মেলবন্ধন করা, এই কথাগুলো উনি বলতে চাচ্ছেন। আমার মা বলতেন, তোমরা কি এই গানটা বুঝো? আকাশ ভরা সূর্য তারা, তিনি আমাদেরকে উপলব্ধিতে এনেছিলেন ছোটবেলায়। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। রবীন্দ্রনাথ বিশ্বপ্রাণের কথা বলেছেন, চমৎকার। মানে এখান থেকে আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তিনি আরেকটা বলেছেন, জানার মাঝে অজানা রে করেছি সন্ধান, এটি আরেকটি নির্দেশনা। তিনি আবার বলতে চাচ্ছেন আরেকটা গানে, ডাকবো না ডাকবো না, এখানে বলতে চাচ্ছেন, পারি যদি অন্তরে তোর ডাক, অন্তরে তার ডাক পাঠাবো
চমৎকার আহ্বান। আরেকটা জায়গায় উনি আরেকটা গানের মধ্যে বলছেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব পাবনে মোরে আরো আরো দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। এই যে উনি বলতে চাচ্ছেন আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। মানে বলতে চাচ্ছেন যে মানুষের সাথে প্রেমে যদি বন্ধন হয়, মানুষের মানুষের যদি মেলবন্ধন হয়, তাহলে এক সময় মনে হবে আমার যে আমিত্ব সেটাকে আমি ছোট করে নিয়ে আসছি। এটাই হচ্ছে সব মানে একটি ভালো মানুষের, একটি মহান মানুষের একটি বড় গুণ। এই কথাটাই বলতে চাচ্ছেন। আরেকটি জায়গায় উনি বলতে চাচ্ছেন যে গানটি আমাদের জাতির পিতার খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে এক জায়গায় বলতে চাচ্ছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই করে ভয়, ওরে ওরে ও ভাগা সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণে খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। এখানে তিনি বলতে চাচ্ছেন আত্মশক্তি বাড়াতে হবে। এই কথাটাই তিনি বলেছেন, কেউ যদি আমার কথা না শুনে আমাকে বলতে হবে, আমার আত্মশক্তিতে বলিয়ান হতে হবে, এবং এরপরেই আমি মানুষকে আমার কাছে পেয়ে যাব। আরেকটি জায়গায় উনি বলতে চাচ্ছেন, এটি আমার শেষ পরিবেশনা, সেটা বলতে চাচ্ছেন, একটি গান আছে, আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। এই জায়গায় উনি বলতে যাচ্ছেন, ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে করুণ গুঞ্জরি। তিনি ঘর থেকে বের হয়ে পথে এসেছেন, মানুষের সাথে মিলতে চাচ্ছেন, মানুষের মন তিনি আকুতি জানাচ্ছেন যে আমাকে কাছে টেনে নাও। এই যে বিষয়গুলো একটু আগে শুনলেন, উপাচার্য মহোদয় যেটা বললেন, বঙ্গবন্ধু জেলখানায় ছিলেন, কতদিন ছিলেন? 3053 দিন জেলে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের এই হতভাগা দেশটাকে স্বাধীন করার জন্য। আমরা 21টি বছর তার নামটা নিতে পারিনি, কত দুর্ভাগা জাতি আমরা। তিনি তো নিজের জন্য করেন, এই দেশকে স্বাধীন করার জন্য তিনি এটি করেছেন। এবং তাকে এই রবীন্দ্রনাথের বই দিয়ে আসতেন বঙ্গমাতা, এবং সেখান থেকে তিনি এইগুলো পড়ে তিনি আত্মশক্তি অর্জন করতেন, এবং মানুষকে যে ভালোবাসা উনি দিয়েছেন। তিনি কিন্তু বিখ্যাত ইংরেজি সাহিত্য এখানে পড়তেন, যার জন্য এই যে মানুষের যে বৈশিষ্ট্যগুলো, রাজনীতির কবি আমরা যে বলি, এই বৈশিষ্ট্যগুলো আমরা যে দেখতে পাচ্ছি তার কাছে, এটা কিন্তু এই রবীন্দ্রনাথ এবং বিভিন্ন সাহিত্য থেকে তিনি নিয়েছেন, এবং তার যে স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পেরেছিলেন, আমাদেরকে জাতি উপহার দিয়েছিলেন। এই জন্যই আমাদের যে প্রতিপাদ্য বিষয় আমরা বলতে চাচ্ছি যে সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা, রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু, এখানেই এই ব্যাখ্যাটা আমি মনে করি সার্থক। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আর ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ জনাব খলিল আহমদ আপনার সুন্দর বক্তব্যের জন্য।